আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন, জানাবেন। আমি এখন পর্যন্ত দেখছি যে আসলে কেউই জয়েন করে নাই, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা অনেকেই জয়েন করবেন। তো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু দেখবেন। আমি একটু দেখে নিই, চেক করে নিই যে আসলে আমাকে দেখা যাচ্ছে। আমাকে কি দেখা যাচ্ছে? আপনারা কেউ দেখতে পাচ্ছেন? জি জি, এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ও দেখতেছে। আসলে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ফজলুল ভাই দেখছেন আব্দুল কাদের জিলানী। যে আব্দুল কাদের জিলানী সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আসলে কেমন দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ? দিলীপ কুমার রায় দাদা লিখছেন ঢাকা। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। জি, আমি দেখতে পাচ্ছি, আসলে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা শেয়ার করবেন এবং যারা যুবশক্তি আছে, যুব সমাজ আছে, তাদের কাছে আমাদের আজকের বার্তা পৌঁছে দেবেন। আজকের আমাদের টকশোর বিষয় যুবশক্তি ও কর্মসংস্থান, অর্থনীতির চালিকা শক্তি নাকি চ্যালেঞ্জ। যে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। আব্দুল কাদের জিলানী স্যার ভালো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, জি। তারপরে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন এবং যুব সমাজ যারা আছে তাদের কাছে পৌঁছে দিন আমাদের আজকের বার্তা। আজকে আমাদের টক শো বিষয় হচ্ছে যুবশক্তি ও কর্মসংস্থান, অর্থনীতির চালিকা শক্তি নাকি চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে হাজির হয়েছি আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে লাইভ অনুষ্ঠানে আপনার সাথে আছি আমি, মোহাম্মদ রমজান আলী বাবু, সহকারী শিক্ষক, বিজ্ঞান, দুহুলি এসি উচ্চ বিদ্যালয় কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট। এবং আমার সাথে আছেন আমাদের বড় ভাই জনাব রুহুল আমিন ভাই, উনি একজন সমাজসেবক এবং পল্লী চিকিৎসক। সাথে আছেন আমাদের আরেকজন বড় ভাই দিলীপ কুমার রায় ভাই, সমাজসেবক এবং ব্যবসায়ী। সাথে আছেন ফজলুল হক ভাই, উনি হচ্ছেন প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়। জি, কাজী জাফর স্যার লিখছেন কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। কাজী জাফর স্যার আসলে কেমন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা আপনি একটু কমেন্ট করবেন। এবং পাওয়ার ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আর পাওয়ার ফ্যামিলির যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিন যে আমার লাইভটি শুরু হয়ে গেছে, তারা যেন একটু জয়েন করেন। এবং আমাদের যে আজকের বার্তা যুব সমাজকে নিয়ে এবং কর্ম বেকারত্ব নিয়ে, সেটা নিয়েই আমরা আলোচনা করব মূলত। তো আমি শুরুতেই চলে যেতে চাই দিলীপ কুমার রায় ভাইয়ের কাছে। দিলীপ কুমার রায় ভাইয়ের কাছে আমি যেতে চাই, ওনার কাছে আমি জানতে চাই আসলে এই যুবশক্তিটা কি, কারা যুবশক্তি। ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে আদাব এবং নমস্কার। আসলে বর্তমান সমাজ ব্যবস্থা বা প্রেক্ষাপট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যুব সমাজটা কী বা এই বিষয়টা, তাই না? আসলে তরুণ যে সমাজ ব্যবস্থা আছে, যাদের পরিপূর্ণ বয়স বা তারুণ্যের উদ্দীপনা, এই বয়সকে যখন আমরা যুব শক্তিতে রূপান্তর করতে পারি বা শক্তি রূপে কাজ করে, সেটাই হচ্ছে যুব শক্তি।
মানে যুবশক্তিটা কি আসলে? যুবশক্তি আমরা কাদের বলতে পারি? হ্যাঁ, এই এরপরে যেমন দেখা যাচ্ছে যুবশক্তি, আমাদের যুবশক্তি সৃষ্টি করতে গেলে কিছু পথ বা মাধ্যম বা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ হবে, কর্মপথ সৃষ্টি হবে। এটা কি অর্থনৈতিক চালিকা শক্তি। জি, এভাবে আমরা যুব সমাজকে এভাবে একের পর এক ধাপে পরিণত করতে পারি, বা সমাজকে যুবশক্তিকে বা তারুণ্যকে আমরা একের পর এক চালিকা শক্তি বা রূপান্তর করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। স্যার, আমি একটু বলি আচ্ছা, যুবশক্তি জি। সম্পর্কে। যুবশক্তি হচ্ছে এমন একটি শক্তি এবং কর্মক্ষম এবং উদ্যমী জনগোষ্ঠীকে আমরা যুবশক্তি বলতে পারি, আচ্ছা আচ্ছা, যারা সরাসরি দেশের উন্নয়নে এবং সামাজিক উদ্ভাবনে বিভিন্ন উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজ করবে, তারাই হচ্ছে যুবশক্তি। বর্তমান প্রযুক্তির ক্ষেত্রে যুবকরাই পারে দেশের উন্নয়ন ঘটাতে। জি, তো এই জন্য আমরা বলবো যে যুবশক্তি হচ্ছে দেশের একদম মানে যারা যুবক, ঠিক আছে, যুবক এবং যুব সমাজকেই আমরা যুবশক্তি বলে ধারণা করে নিই। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন দুজনেই। প্রাপ্ত লিখছে, স্যার আমি যোগ দিলাম। জি, যোগ দাও। এবং যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের বিষয়টি হচ্ছে টকশোর বিষয়, সেটি হচ্ছে যুবশক্তি ও কর্মসংস্থান, অর্থনীতির চালিকা শক্তি নাকি চ্যালেঞ্জ। জি, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। আমাদের বড় ভাই, সিনিয়র ভাই আছেন এখানে, আমাদের রুহুল আমিন ভাই। ওনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যুবশক্তি যেটা বলা হচ্ছে, এদের কি আমরা মানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছি, নাকি এটা চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখছি যে আসলে করা যাচ্ছে? ধন্যবাদ প্রিয় ছোট ভাই রমজান আলী বাবু। যে কথাটা বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা যুবকদের আসলে কর্মসংস্থানের ব্যবস্থা যেটা প্রয়োজন জি, সেটা কিন্তু আসলে 1/3ও করতে পারিনি। আচ্ছা, এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি বলে আজকে আমাদের কিন্তু এই সমাজে বিভিন্ন রকমের সমস্যা সংঘটিত হচ্ছে। তুমি যে কোনো সমস্যার কথাই বলো না কেন, তুমি এখানে গিয়ে দেখবা যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই কারণে। কারণ একটা ছেলে যখন, বা একটা ছেলে বা মেয়ে ধরে নাও, জি, সে তার পড়াশোনা শেষ করছে, সে গ্রাজুয়েট, সে কিন্তু আর কোথাও গিয়ে ডেলিভারি কাজ করতে হবে না, তার না। প্রেস্টিজে বাঁধবে। বাদবে। এবং তার নিজেকে এতটা হতাশাগ্রস্ত মনে হবে যখন তার কর্ম না থাকবে। জি, কিন্তু আমি মনে করি যে আমাদের আসলে এই দেশটাতে এই বেকারত্ব, যুবকদের যদি বেকারত্বটা কাটায় ওঠা সম্ভব হয়, সরকার এবং যারা বেসরকারিভাবে আছে তারা যদি এই যুবকদের কাজে লাগানোর একটা ব্যবস্থা করে, তাহলে এদেশে খুব দ্রুত আমি মনে করি যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার 50% অপরাধী থাকবে না। জি, আজকে মনে করো আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমার কোনো চাকরি নেই। আচ্ছা, আমি এখন কি করব? আমার তো অর্থের দরকার আছে, আমি যে চলবো, আমার একটা পকেট খরচের দরকার আছে। প্লাস সব পাশ থেকে কিন্তু আমার অর্থনৈতিকভাবে আমি এমন একটা জায়গায় পড়ে আছি যে ওইখান থেকে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না আমার ফ্যামিলিকে কিছু দিতে, পারতেছি না আমি আমার স্বাধীনতা রক্ষা করতে। একটা প্রশ্ন নিয়ে নেই। জি। আমার স্টুডেন্ট, সে প্রাপ্ত, সে লিখেছে যে স্যার বেকার কিভাবে কমবে, সে সম্পর্কে জানতে যদি বলেন। যে আপনি যদি এটা বিষয়ে একটু বলেন, এই সময় বেকার কিভাবে কমানো যে যায়। ব্যাপারটাই বলছি যে আসলে প্রথমত আমাদেরকে এই বেকারত্বটা কমাতে হবে। সেটা হলো আমাদের দেশে প্রথমত নিয়ম করতে হবে যে অনেকে আছে শিক্ষিত দিকটা বাদ দিলাম, অনেকেই অশিক্ষিত, কিছুটা শিক্ষিত। এখন ওইভাবে যদি তোমার কর্মসংস্থানের সৃষ্টি হয়, যে এখানে 8 পাস ছেলে মেয়েরা কাজ করতে পারবে, এখানে এসএসসি পাস বা ডিগ্রি পাস এরা কাজ করতে পারবে, এরকম একটা সিস্টেমে যদি গভর্নমেন্ট হোক আর যারা এই সমাজে মানে বিভিন্ন তোমার ফ্যাক্টরি করে মানে বেসরকারি প্রতিষ্ঠান করে বসে আছে, তারা যদি এই লেভেলগুলা যাচাই বাছাই করে নেন, তাহলে কিন্তু বেকারত্বটা আমাদের কমে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার এই ক্লাস 8 পাসটা দূরের কথা, অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, চাকরি নেই। তখন কি করবে ভাই ও? তখন অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা।
তখন কিন্তু তার আজকে একটা মানে ভিতরে একটা মাথায় একটা বুদ্ধি ঢুকে এই কাজটা করবো, কারণ তার পকেট তো ফাঁকা, তার পকেটে টাকা আনতে হবে। তখন কিন্তু সে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। এক সময় সে যে পড়াশোনা করছিল, তার যে এত সার্টিফিকেট আছে, এটার দিক কিন্তু তার মনে থাকবে না। তখন সে একটাই ধারণা থাকবে যে আমি কিভাবে পয়সা উপার্জন করব। আর এই যারা পড়াশোনা কম করছে, যে প্রশ্নটা ছিল আর কি, বেকারত্ব বলতে সবাইকে আসলে বেকারত্ব থেকে সরাই আনতে হবে। এই ক্লাস 8 পাস করছে, 5 পাস করছে, এদের জন্য যদি ওই লেভেলের মনে করো কোনো কর্মসংস্থান খোলা হয়, সেখানে তারা কাজ করবে। তারা সারাদিন যখন কাজ করবে, মাস শেষে যখন একটা টাকা পাবে, তখন কিন্তু তারা এই খারাপ কাজগুলো করতে পারবে না। পাশাপাশি কি হবে, এই সমাজে বেকারত্বটাও কিন্তু আর থাকবে না। তখন প্রতিটা ছেলে মেয়ে স্বাধীন, তাদের মন মানসিকতাও ভালো থাকবে। তখন তারা সমাজের দিকে, এই সমাজটাকে ত্বরান্বিত মানে খুব দ্রুত আগায় নিয়ে যাওয়া সম্ভব যদি এই বেকারত্বটাকে সরকার এবং যারা বেসরকারিভাবে যারা প্রতিষ্ঠানগুলো করতেছেন, জি যেমন গার্মেন্টসের কথায় আসি, তোমার গার্মেন্টসে কিন্তু 5 পাস থেকে শুরু করে এক কথা যে নামটা কোনোভাবে লিখতে জানে, তারা কিন্তু চাকরি করে অনেক টাকা ইনকাম করতেছে। যদি আজকে গার্মেন্টস সেক্টর এগুলা বাংলাদেশে যদি না থাকতো, এই গার্মেন্টস যদি না থাকতো, তুমি দেখতে লক্ষ লক্ষ বেকারত্ব আরো বেড়ে যেত। এই সমাজে আরো অনেক অপরাধ সংগঠিত হতো, কারণ তাদের কাজ নাই, কি করবে, টাকা ইনকাম তো করতে হবে। টাকা যখন পকেটে না থাকে, তখন তাদের মাথা আর কাজ করে না। তখন কাকে কি করবে, সম্মান কি, কাকে কি, এগুলো দেখার সময় আর থাকে না। এই জন্য আমি মনে করি সরকার, তারপরে যারা প্রভাবশালী মহল আছেন, যারা বেসরকারিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি দিয়ে বসে আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা সব শ্রেণীর জন্য সব শ্রেণীর জন্য বেকারত্বটাকে মুছে ফেলার জন্য, বেকারত্বটা দূরী করার জন্য আপনারা একটু পদক্ষেপ নেন। যার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে শুরু করেন না। কারণ 100 জন লোকের কর্মসংস্থান করেন, এই 100 জন লোকের কর্মসংস্থান যদি 100টা লোক করে, তাহলে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়ে গেল, অনেক বেকারত্ব কেটে গেল। এই দিকটা আমি মনে করি সরকার এবং দেশের যারা প্রভাবশালী মহল রয়েছেন, যারা যতটুকু দিয়ে সম্ভব একটা কর্মসংস্থান তৈরি করেন, বাংলাদেশের বেকারত্বটা দূর করে। আচ্ছা, ওই যে একজন প্রশ্ন করেছেন যে যুব বেকারকে কিভাবে যুব শক্তিতে রূপান্তর করা যাবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, যদি একটু আলোচনা বা সমাধানটা দিতেন। বেকারত্বদেরকে মানে যুব বেকার যারা আছে, কিভাবে যুব শক্তিতে রূপান্তর করা যায়? এদেরকে যদি কোনো কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, এর বিকল্প কোনো কিছু নাই। কারণ এদের এই দেশটা কিন্তু তাকিয়ে আছে, দেশ জাতি তাকিয়ে আছে এই যুব সমাজের উপর। যারা একদম মনে করো যে 50+ বয়স হয়ে গেছে, তাদের দ্বারা কিন্তু এই দেশে তেমন কিছু আশা করা যাবে না। আশাটা আমরা করবো যুবকদের মাধ্যমে। তারা কিন্তু চাইলেই 18 ঘন্টার জায়গায় 20 ঘন্টা শ্রম দিতে পারে। আর যারা 50-এর ঊর্ধ্ব বয়স যারা, তারা কিন্তু তোমার 4 ঘন্টা শ্রম দিতে পারবে। তাহলে সর্বোপরি কথা হচ্ছে, দেশ এবং জাতি তাকেই আছে এই যুবকদের দিকে। এই যুবকরাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে যদি সামনের দিকে আগানো লাগে, তাহলে তাদেরকে সেই ক্ষমতাটা দিতে হবে। শূন্য পকেটে তো কিছু হবে না। তাহলে প্রথমে আগে বেকারত্বটা দূর করতে হবে। এটা তোমার যে লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত বেকারত্বটা সরকার এবং যারা বেসরকারিভাবে ইন্ডাস্ট্রিগুলো করছেন, তারা সবাই যদি এই দিকটা একটু মনোভাব বেশি বেশি করে দেয় যে বেকারত্বটা বাংলাদেশ থেকে মুছে ফেলবো, তাহলে আমি মনে করি যে এই যুবকদের যখনই তুমি কাজের মাধ্যমে সামনে আগায় নিয়ে যাবা, দেখবে দেশও সামনের দিকে আগাই গেছে, তাদের মন মানসিকতারও পরিবর্তন হয়ে গেছে, এক কথা সবকিছুরই পরিবর্তন হবে, তাদের বেকারত্বটা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, অনেকে এখানে লিখেছে, আলী মুয়াজ ইসলাম প্রাপ্ত, সে লিখেছে স্যার বেকার কীভাবে কমবে, এটা ভাই জবাব দিয়েছে। এবং প্রাপ্ত আরও লিখেছে, এতে করে আমাদের বর্তমান প্রজন্মকে হাতে কলমে শিক্ষার দরকার। ইয়েস, তুমি খুব ভালো কথা বলছো। আসলে হাতে কলমে শিক্ষার দরকার আছে, দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে আসলে বেকার সমস্যা দূর হবে না বর্তমান প্রেক্ষাপটে। তারপর শাহিনুর ইসলাম ভাই আরও লিখেছেন, যুব বেকারকে কিভাবে যুব শক্তিতে রূপান্তর করা যায়। ভাই মোটামুটি বলেছেন যুব বেকার যারা আছে তাদেরকে কিভাবে যুব শক্তিতে আমরা রূপান্তর করতে পারি, তাদেরকে আসলে আমাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, সেই সাথে আসলে কর্মসংস্থানের যে বিষয়গুলো আছে, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, সেগুলো করা যেতে পারে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে, এই বিষয়গুলো আমরা করতে পারি। সেই সাথে বর্তমান প্রযুক্তি নির্ভর শিক্ষার দরকার আছে। যদি প্রযুক্তি নির্ভর শিক্ষা কেউ গ্রহণ করে এবং
সেই সাথে ভাষা শিক্ষা করা যেতে পারে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ভাষা শিক্ষা খুবই দরকারি। তারপরে আরও এখানে মুন্না দেখছেন, শাহিনুর ভাই আরও লিখেছেন যে আমরা জানি বর্তমান সময়ে অশিক্ষিত বেকারের চেয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, এর মূল কারণ সমাধান কি করণীয়? যে আমি এই বিষয়টি আমি জানতে চাই আমাদের ফজলুল হক ভাইয়ের কাছে, যে বর্তমান সময়ে অশিক্ষিত বেকারের চেয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, এটা শাহিনুর ভাই লিখেছেন। আমরা এটা জেনে নিতে চাই যে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গেল কেন, যে এটা যদি একটু কথা বলেন ফজলুল ভাই। ধন্যবাদ শাহিনুর ভাইকে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ার কারণ হচ্ছে আমাদের কর্মসংস্থানের অপ্রতুল, প্রয়োজনীয় কর্মসংস্থান ব্যবস্থা বর্তমান সরকার করতে পারতেছে না। যেমন চাকরির নিশ্চয়তা প্রদান করতে পারছি না আমরা, যার ফলে বেকার সংখ্যা দিন দিন বাড়তেছে শিক্ষিতদের। তো সরকারি উদ্যোগে আমাদের এই শিক্ষিত বেকারদেরকে দূর করতে হলে সরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেমন আমরা বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণগুলো যদি করে দেওয়া যায় সরকারি উদ্যোগে, যুব উন্নয়নের মাধ্যমে যেমন বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। তো যুবকরা, শিক্ষিত যুবকরা যদি এই যুব উন্নয়নের মাধ্যমে যেমন কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, তারপরে আরো অনেক প্রযুক্তি নির্ভর বর্তমান প্রশিক্ষণ সরকার করছে আমাদের দেশে। তো আমরা শিক্ষিত যুবকরা যদি এই প্রযুক্তি নির্ভর এই প্রশিক্ষণগুলো করে থাকি, তারপরে এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু সরকার আবার ঋণের ব্যবস্থা করছে। আচ্ছা, আপনি যদি যুব উন্নয়ন থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, যেমন পশুপালন বিষয়ে প্রশিক্ষণ কিন্তু সরকার দিচ্ছে, এর উপরে প্রশিক্ষণ গ্রহণ করলে সরকার থেকে আবার ঋণ প্রদান করা হচ্ছে। আমরা যদি শিক্ষিত বেকাররা ঘরে বসে না থেকে শুধু চাকরির আশায়, সরকারি চাকরি কিন্তু বর্তমান নাই, পাওয়া খুবই কঠিন, ঠিক আছে, আমরা যদি এই ঘরে বসে না থাকি শুধু সরকারি চাকরির আশা না করে আমরা যদি এই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা যদি সরকারি ঋণের সুবিধাটা পেয়ে থাকি, তাহলে আমরা আশা করি নিজেরা নিজেদের কর্মসংস্থানের নিজেরা একটা কি বলবো এই সকল উদ্যোগটা তৈরি হবে। আমি যদি একটা প্রশিক্ষণ গ্রহণ করে নিজে একটা খামার দিই, গরুর খামার দিই, গরুর প্রশিক্ষণ করে আসছি, গরু যাবতীয় আমরা নিয়ম জেনে আসছি, প্রশিক্ষণ করে আমরা নিজেরা উদ্যোক্তা হতে পারি। কেমন হতে পারি? আমি একটা হাঁসের খামার করলাম, গরুর খামার করলাম, এর জন্য কিন্তু এর মাধ্যমে কিন্তু আমার বেকারত্বটা কিছুটা কমিয়ে আনা সম্ভব। তো আমি আশা করি যারা শিক্ষিত বেকার আছেন তারা সরকারি উদ্যোগে হোক বেসরকারি উদ্যোগে হোক, যে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে, সরকারি যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ভেটেরিনারি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ গুলো যদি আমরা গ্রহণ করতে পারি, সঠিকভাবে গ্রহণ করতে পারি, এবং আমরা কিছু ব্যাংক থেকে আমরা ঋণ ব্যবস্থা গ্রহণ করে আমরা নিজেরা উদ্যোক্তা যদি হই আমরা, তাহলে কিছুটা হলেও বেকারত্ব আমাদের কমবে, এই আশাবাদ করছি আমি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একজন এখানে লিখছেন যে তাহলে আমাদের গ্রামের, যেমন প্রাপ্তই লিখছে, গ্রামের অশিক্ষিত মানুষকে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবো আমরা? গ্রামে যে অশিক্ষিত কিছু ছেলেপেলে আছে তাদেরকে দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর করতে চাই, কিভাবে করব এ সম্পর্কে আমি দিলীপ দাদার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। সে পদ হলো আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা। সরকারিভাবে যদি নাও হয় বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে, বেসরকারিভাবে না হলে নিজে উদ্যোগ গ্রহণ করতে হবে। যে সবাইকে যে চাকরি করতে হবে তা তো না, আমাদের কর্মসংস্থানেই হলো বড় মুখ্য ভূমিকা। অর্থনীতির চালিকা শক্তি হবে যুবকদের মাধ্যমে, এবং সেই শক্তি হিসেবে আমাদের অনেক পথ অবলম্বন করতে পারি। আমাদের ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রাথমিকভাবে শুরু করতে পারি, এরপর সরকারিভাবে সহযোগিতা নিতে পারি, বিভিন্ন বেসরকারিভাবে আমরা উদ্যোগ নিতে পারি, বা বেসরকারিভাবে কোনো কিছু যদি সৃষ্টি করে সেটাও আমরা যোগ হতে পারি। এভাবে আমরা পদগুলো যদি
মেনে চলি বা এই পথ অবলম্বন করি বা নতুন নতুন পথ অনুসরণ করে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা ডিসকাস করি, তাহলে দেখা যাচ্ছে আরো কিছু কিছু পথ আমরা সৃষ্টি করতে পারবো। জি, আচ্ছা, ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কথা বলছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জামিলুর রহমান দিয়েছি স্যার, উনি দেখছেন সবাই কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? স্যার, পাওয়ার গ্রুপে একটু আপনি জানাই দেন। আমরা আজকে লাইভে বসেছি এবং টক শো করছি। এই টক শোটি হচ্ছে জনশক্তি, যুবশক্তি ও কর্মসংস্থান, অর্থনীতির চালিকা শক্তি নাকি চ্যালেঞ্জ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আপনি একটু জানিয়ে দেন। এবং সেই সাথে আব্দুল কাদের জিলানি সে লিখেছে যে অসাধারণ টপিক স্যার, যুবশক্তির সম্পদ না হয়ে বোঝা হয়ে যাচ্ছে, সঠিক নীতি এখন খুব দরকার, এখন খুব দরকার। জি, কথা ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আমি যেতে চাচ্ছি আমাদের সিনিয়র ভাইয়ের কাছে, যে যুবশক্তির সম্পদ না হয়ে বোঝা হয়ে যাচ্ছে, কেন এই বোঝা হয়ে যাচ্ছে, এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন আমাদের রুহুল ভাই। ধন্যবাদ। কে প্রশ্নটা করছে? এটা হচ্ছে আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এইখানে কথা বলতে গেলে এই বিষয়টার উপর অন্যভাবে কেউ নিয়েন না বিষয়টা। আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলছি না। এখানে আমি যেটা বলছি সেটা হলো দেশ জাতির উন্নয়নের স্বার্থে যেটুকু বলার আমি সেটুকু বলবো। কারণ ভাই যে কথাটা বলছে দিন দিন বোঝাই হচ্ছে, এটা বোঝা আরো বেড়ে যাবে। জাস্ট উদাহরণস্বরূপ একটা কথা বলি আমি। তুমি একটা জায়গায় আছো, জি, রমজান আলী, ওইখানে দেখা গেল যে একটা জায়গা একজন লোক লাগবে, ওইখানে আমি হাজার চেষ্টা করেও কিন্তু আমি সেট আপ করাতে পারবো না। জি, ওইখানে তুমি তোমার লোকটা, সে দক্ষ হোক আর অদক্ষ হোক, তাকে কিন্তু সেট আপ করাই দিছি। আজকে তুমি দেখো আচ্ছা। বিভিন্ন জায়গায় অদক্ষ শ্রমিকের জন্য যে ভুলগুলা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র এই কারণে, এই স্বজন প্রীতির কারণে। আমি আছি এইখানে, আমার ভাই ছেলে যা আছে সবগুলাকে ওইখানে নেব, আর দিলীপের ভাই বাপ যা আছে সবগুলা কোথায় যায় দেখার বিষয় না। কিন্তু ওইখানে তুমি চাকরি করতেছো, ওইখানে দিলীপের কাউকে নাও অথবা ফজলুল মামার কাউকে নাও, একজন ব্যক্তিকে ওইখানে সেট আপ করাতে পারলেই অন্তত ওই পরিবারটার কিন্তু এই বোঝাটা, যেটা বেকারত্বের বোঝাটা বা অসহায়নিত্ব যে বোঝাটা, এটা কিন্তু কিছুটা হলেও লাঘব হতো। কিন্তু সেটা কিন্তু আমাদের দেশে নাই। তুমি সরকারি চাকরি বলো, বেসরকারি চাকরি বলো, সব জায়গায় তুমি দেখবা যেখানে মামা আছে সেখানে ভাগনার চাকরি কিন্তু হবে, জি, যেখানে খালু আছে ওইখানে ভাগনার চাকরি হবে। যদি এই মন মানসিকতা যদি আমাদের মাঝে থাকে, এই বেকারত্ব কোনোদিনই কমবে না। আজকে তুমি তাকাও বাইরে, আমাদের এই রংপুর বাদ দিয়ে তুমি বাইরের জেলাগুলোতে তাকাও, বহির্বিশ্বে তারা কিভাবে যাচ্ছে। আজকে একটা ব্যক্তি চলে গেছে দুবাই, তার পাশের বাড়ি একটা ছেলে যাবে ঢাকা শহর, তারা 5-7 জন মিলে তার টাকা ম্যানেজ করে ওরে পাঠাই দিছে। সে টাকাটা তুই জানে যে 2 বছরের মধ্যে টাকাটা পরিশোধ করে দিবে। কিন্তু একটা ফ্যামিলি যখন তার পরিবার থেকে একজন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তখন ওই পরিবারটায় কিন্তু আর অবন্টন থাকবে না। আজকের দুর্বিষহ জীবনটা তাদেরকে আর অতিবাহিত করতে হবে না। কিন্তু এই যে আমাদের মেন্টালিটির যে সমস্যাটা, সর্বপ্রথম আমি মনে করি এই বেকারত্ব থেকে, এই বেকারত্বের বোঝা থেকে যদি বের হতে চাই, তাহলে আমাদের মেন্টালিটিতে এটাকে ফ্রেশ করতে হবে। যে আমি এই জায়গায় আছি, আমি আরেকটা অসহায় ছেলেকে নিয়ে আসি না কেন? ওই ছেলেটা ডিগ্রি পাস করে বসে আছে, আচ্ছা ওরে নিয়ে এসে দেয় এখানে, ও অন্তত এখানে চাকরি করলে তার ফ্যামিলিটা অন্তত দুবেলা দুমুঠো লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু এই মন মানসিকতা আমাদের না থাকার কারণে আমি যেখানে আছি ওইখানে আমার 14 গোষ্ঠীকে সেট আপ করতেছি, আর বাকি এই সবগুলা মারা যায়। এটা আমার স্বজন প্রীতি। এই স্বজন প্রীতি মনোভাবটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিনই আমাদের দেশে আমরা আসলে ভালো কিছু আশা করতে পারবো না। আমরা একে অপরকে মনে করবো যে আমার ভাই, ও আমার পাশের বাড়ির লোক, ও আমার আপনজন। এই মন মানসিকতা যতক্ষণই আমাদের তৈরি হবে, তখনই কিন্তু তুমি দেখবা যে আমূল পরিবর্তন হয়ে গেছে রাতারাতি। কিন্তু এটা না হলে ওই সরকারের পক্ষ থেকেই বলো আর বেসরকারের পক্ষ থেকেই বলো না কেন, যেগুলো হচ্ছে সেখানে সব জায়গায় আমি দেখতেছি স্বজন প্রীতিতে ভরে গেছে। এই স্বজন প্রীতি এই ইয়েটা থেকে আমরা বেরিয়ে আসি। আসুন না কেন, আমরা একটা বেকারত্ব যে অবস্থানটা বর্তমানে বাংলাদেশ, খুব কষ্ট লাগে। শিক্ষিত হয়েও ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। একটা মূর্খ ছেলে, সেও ঘুরে বেড়াচ্ছে, কাজের সন্ধান পাচ্ছে না। তখন বাধ্য হয়ে খারাপ কাজগুলো কিন্তু সংগঠিত হচ্ছে এই সমাজে। আমাদের এই মন মানসিকতার পরিবর্তন করেন, দেখবেন ইনশাআল্লাহ
আর যারা উপরে আছেন, যারা এই কাজগুলো করার সুযোগ করে দিচ্ছেন, আমি তাদেরকে বিনীত আহ্বান করব যে আপনারা এই স্বজন প্রীতি এই জায়গাটা থেকে যার যেখানে যতটুকু অধিকার, সেই অধিকারটা থেকে কেউ একটু ভালো থাক, তার মন মানসিকতাও ভালো থাকে। জি, তো এই মনোভাব স্বজন প্রীতি থেকে বেরিয়ে আসলেই আমি মনে করি বেকারত্ব অনেকটাই লাঘব হবে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কথা বলছেন। এই মুহূর্তে আমাদের ওয়াচিং অনেক দেখতেছি 17 হয়েছে। তো আসলে অনেকেই দেখছেন এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। আমাদের এক আপা পারুল আপা, উনিও সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম। এবং জামিনুল স্যার লিখেছেন চমৎকার উপস্থাপন। আর হচ্ছে মুন্না লিখেছে, মুন্না, যে আমরা সকলেই বলি যুবকদের এগিয়ে যেতে হবে, কিন্তু আমাদের সমাজ যুবকদের কি সেই সুযোগ করে দেয়? যে আসলে সুযোগ করে দেবে কিনা, তোমাকে সুযোগ করে নিতে হবে তোমার যোগ্যতা দিয়ে। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, আমি যোগ্য, আমি এই অবস্থানে যেতে পারি। সেই অবস্থানটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আসলে কেউ তৈরি করে দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়। তো যাই হোক, তারপরেও কিছু সীমাবদ্ধতা আছে। প্রাপ্ত লিখেছে, এখানে বাবু রমজান বাবু তোমার কথার পরিপ্রেক্ষিতে একটু 1 মিনিট একটু কথা বলি। আচ্ছা, এটা হলো যে যুবকদের যে কথাটা বলছি, কি বলছে কমেন্টে একটু বলো। লিখছে যে যুবকদের এগিয়ে যেতে হবে, সবাই আমরা বলি, কিন্তু সমাজ যুবকদের কি সেই সুযোগ তৈরি করে দেয়? সমাজ যুবকদের ওই সুযোগটা করে দিচ্ছে না, কারণ যুবক যতই এগোতে চায় ওর পিছন থেকে কিন্তু তুমি টেনে ধরছো। জি। ওই যে স্বজন প্রীতি, যতই মেধা থাক, তার যতই সে দক্ষ হোক যাই হোক, ওই যে পিছন থেকে টেনে ধরতে হবে, ভাগনাকে ওইখানে দিতে হবে, তার ছোট ভাইকে দিতে হবে, তো ওইখানে তো আমি আশা করে লাভ হবে না। না, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। যারা উপর লেভেলে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসেন। আরেকটা পরিবারকে একটু 2 বেলা 2 মুঠো ভাত সে শান্তিতে থাকতে দেন না কেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে। ধন্যবাদ। পারুল আপা লিখছেন, ভাইয়া আপনাদের উপস্থাপনা অসাধারণ। জি, ধন্যবাদ আপা। আরো প্রাপ্ত লিখেছে যে স্যার, যুবশক্তির সাথে আমাদের মাদক মুক্ত কিভাবে কমবে? যুবশক্তির সাথে সাথে আমাদের মাদক মুক্ত, আসলে মাদকে ছেয়ে গেছে। শুধু মাদক না, অনলাইন যে জুয়া সেটাও কিন্তু বেড়ে গেছে। প্রাপ্ত, তুমি হয়তো বা খেয়াল করেছো, অনলাইন জুয়া তোমার এলাকায় অনেক ছেলেপেলে অনলাইন জুয়া খেলছে, অনলাইনে গেম খেলছে, অনলাইনে বিভিন্ন জুয়া, যেটা হচ্ছে চুক্তিবদ্ধ, এত টাকা দিয়ে এত টাকা গেমের ক্ষেত্রে হচ্ছে। তো এগুলো কিন্তু হচ্ছে। তো আসলে আমরা মাদক মুক্ত হতে পারবো, এই বিষয়টা আমরা পরে আসতেছি। আমাদের আলোচকবৃন্দ এই প্রশ্নের উত্তর দিবেন। পারুলাপা লিখছেন সকলের জন্য শুভকামনা। নাবিন নাসিব জয় লিখছে অসাধারণ স্যার। কে আর কামরুজ্জামান ভাই লিখেছেন, একটা ছোট কথা বলতে চাই আপনাদের, যে উনি ছোট কথাটা বলে দিয়েছেন, হয়তো সেটা কমেন্টটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কমেন্টটা আটকে গেল আমার ইয়েতে, অন্য একটা মোবাইলে আমি দেখছি। পারুল হাওলাদার আপা বলছেন, আমি ভাই বেকার মানুষ। তাই নাকি? আসলে আমার মনে হয় যে আপনি বেকার নন। পারুল হাওলাদার আপা আরো লিখছেন, সঠিক কথা বলছেন, উপস্থাপনা অসাধারণ। মুন্না লিখছে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে একজন যুবককে কি করা দরকার? জি, এই কথাটা আমি জানতে চাচ্ছি আমাদের ফজলুল ভাইয়ের কাছে। আমি জানতে চাই যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে একজন যুবককে কি করা দরকার। উদ্যোক্তা সে হতে চায় হয়তো, তাহলে ওকে কি করতে হবে? জি, ধন্যবাদ মুন্না। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে একজন যুবক কি হওয়া দরকার এই প্রশ্ন করেছেন। আমি একটু আগে মুহূর্তে এই প্রশ্নের সেটা অ্যান্সার দিয়েছি। উদ্যোক্তা হতে গেলে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। বেকার যুবকরা যারা আছি, তারা যেমন সরকারিভাবে যুব উন্নয়ন থেকে, সরকারি যুব উন্নয়ন, এটা হচ্ছে সরকারিভাবেই প্রশিক্ষণ গ্রহণ করে দেওয়া হয় সেখানে, এবং থাকা খাওয়ার 6 মাসের যদি আপনি প্রশিক্ষণ করতে চান, আমি জানি যেটা যতটুকু, ওখানে যে কোনো বিষয়ে, কম্পিউটার বিষয়ে আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে চান, সেখানে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে ফ্রিজ এবং এয়ার কন্ডিশন মেরামত, এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে হাঁস মুরগির খামার করার জন্য, তারপরে গরু গবাদি পশু পালনের বিভিন্ন ক্ষেত্রে আমি যেটা জানি যে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ জি দিয়ে থাকে। তো আমরা যদি, তবে সংখ্যাটা মনে হয় অপ্রতুল, আরো বেশি করে দেওয়া দরকার, এবং সরকারের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মনে হয় দেওয়া দরকার ছিল। তবে আরেকটা জিনিস আছে এখানে, আবার আমাদের সমস্যা কোথায় জানেন?
তো এখানে দেখা গেলো আমি একটা প্রশিক্ষণ গ্রহণ করছি 6 মাসে, পরবর্তী দেখা গেলো যে আমি ওটা আবার চান্স খুঁজতেছি, কারণ ওখান থেকে আমি কিছুটা বেনিফিট পাইছি। 6 মাসে আমি প্রশিক্ষণ করছি, ওখানে থাকা খাওয়া এবং যাওয়া আসা এবং এক্সট্রা অ্যামাউন্ট সবাইকে দিয়ে দিচ্ছি। তো সেই সুযোগটা নেওয়ার জন্য কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত তারা ওই সুযোগটা গ্রহণ করতে যাচ্ছে, জি করে থাকে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আমরা যারা বেকার যুবক আছি, আপনারা অবশ্যই আমাদের উপজেলা যুব উন্নয়ন অফিস আছে, জেলা যুব উন্নয়ন অফিস আছে, আপনারা যোগাযোগ করে আপনারা সেখানে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে একজন উদ্যোক্তা হতে পারেন, এটা হওয়া সম্ভব আমি বলে মনে করি। এখানে ফজলুল মামার সাথে আমি একটু অ্যাড করি। আচ্ছা সেটা হচ্ছে মানে যে কথাটা আমি কিন্তু বারবার বলছি যে আসলে আমাদের মেন্টালিটি যে সমস্যাটা, এই সুজন প্রীতি, তোমার এই যুব উন্নয়নে যে ট্রেনিং গুলা করানো হয়, এখানে বলা হয় ট্রেনিং শেষে তাদেরকে একটা লোন দেওয়া হবে, সেজন্য জি। ঘরে বসে তার বাড়িতে বসে এই কাজটা করে যেন সে চলতে পারে। তুমি দেখবা যে তোমার এই প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, লোনের বেলায় গিয়ে তুমি কিন্তু আর লোনটা পাচ্ছ না। জি তা আমার কাছে রাইফেল আছে, তুমি গুলি না দিলে আমি ফায়ার করবো কিভাবে? জি রাইফেল আমার কাছে আছে, তো সেটা তো আমার প্রশিক্ষণ হলো 6 মাসে, জি কিন্তু আমাকে যে গুলি দেওয়ার কথা বলা হলো যে তোমাকে গুলি দেবো, তুমি ফায়ার করবা, ঠিক সেই আছে। গুলিটা তো দেওয়া হচ্ছে না। পরের ব্যাচটা দেখা গেলো ঠিকই গুলি পাইছে, কারণ পরের ব্যাচটা মামা ছিল। জি তা আমার ব্যাচের সময় তো মামা ছিল না রে ভাই, আমাকে গুলি দেওয়া হলো না, তাহলে আমি কিভাবে এই ঘরে বসে বেকারত্ব দূর করবো? সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না। আজকে সমাজ ব্যবস্থায় যারা এই দায়িত্ব নিচ্ছেন, সরকারে যারা আছেন, বেসরকারি ভাবে যারা সংস্থার ব্যবস্থা করে দিচ্ছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো যে আপনারা নিজে বাঁচেন, এটাই কিন্তু আসলে বাঁচা না, কাউকে সাথে নিয়ে বাঁচেন, এটার নাম কিন্তু বাঁচা। আপনি শান্তিতে ঘুমাচ্ছেন, এটার নাম কিন্তু শান্তিতে ঘুমানো না। আপনার পাশে যারা আছে তাদেরকে নিয়ে শান্তিতে ঘুমান, আপনার উপজেলা লেভেলে যারা আছে তাদেরকে নিয়ে শান্তিতে ঘুমান, তাহলে শান্তিতে ঘুমাতে পারবেন। তা নাহলে কিন্তু আপনিও শান্তিতে ঘুমাতে পারবেন না। চাকরির সময়টা পর্যন্ত স্বজন প্রীতি করে যাচ্ছেন, চাকরি শেষ হলে দেখবেন স্বজন প্রীতি আপনার কোথায় গিয়ে দাঁড়ায়। জি তা আমি মনে করবো যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, তাদেরকে আসলে এই স্বজন প্রীতি থেকে সরে আসতে হবে। আপনারা দয়া করে সরে আসেন, বাংলাদেশের এই বেকারদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ছোটখাটো ব্যবস্থায় করে দেন না কেন, তার চলার মতো একটা ব্যবস্থা করে দেন। দেখবেন দেশ থেকে অনেক অপরাধ কমে গেছে, আর মানুষও মোটামুটি দেশটা শান্তিতে বসবাস করতে পারবে। ধন্যবাদ। জি আমাদের আলোচনা খুব জমজমাট চলছে। আমাদের অনেকেই কমেন্ট করছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন এবং নতুন নতুন পরামর্শ দিচ্ছেন। যেমন শফিকুল আলম, সেও লিখছেন স্যার প্রশিক্ষণ নিয়ে লাভ কি? ঘুষ ছাড়া লোন নাই। আচ্ছা ঠিক আছে। তাই নাকি? ঘুষ ছাড়া লোন হয় না? আসলে ঘুষ ছাড়াও হয়তোবা লোন হয়। আসলে আপনি এটা হয়তোবা ফেস করেছেন। পারুল হাওলাদার আপা বলছেন এই জন্য আমাদের বড় ভাইদের এগিয়ে আসতে হবে। ঠিক বলছেন। বড় ভাইরা যদি এগিয়ে না আসে তাহলে তো আসলে আমরা ছোটরা যারা আছি তারা তো আসলে পিছিয়ে পড়ে যাবো। পারুল লিখছে আমাদের নিজেদের কারণে আমরা বেকার। আমরা জি একটা ভালো কথা বলছেন, আমরা আমাদের নিজেদের কারণেই আমরা বেকার হয়ে যাচ্ছি। আসলে আমরা নিজেকে যোগ্যভাবে প্রমাণ করতে পারছি না। হয়তোবা আমাদের কিছু শিক্ষারও অভাব আছে, যে শিক্ষাগত যোগ্যতা দরকার সে ধরনের নেই। আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষা নিতে পারছি না। আমাদের নতুন যে এই প্রজন্মকে নতুনভাবে তৈরি করার জন্য যে শিক্ষা দেওয়া দরকার, যে শিক্ষা ব্যবস্থা থাকা দরকার, সেটা হয়তো নেই। যে কারণে কিন্তু আমরা যোগ্য একজন শিক্ষার্থী তৈরি করতে পারছি না, কারণ সে বেকার হয়ে যাচ্ছে। কেন বেকার হয়ে যাচ্ছে? সে আসলে গতানুগতিক ওই ধারায় চলছে। সেই আগের সেই 2012 সালের কারিকুলাম এখনো চলছে। দেশ কি এখনো 12 সালে আছে? না তো, দেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা সেই কারিকুলাম এখনো পড়ছি। আমাদের এটার দিকে ভাবনা চিন্তা করা দরকার। সেই সাথে আরেকজন লিখছেন নবারুল ইসলাম নবাব, তিনি লিখেছেন কর্মসংস্থান তরুণদের আত্মনির্ভরশীল করে তোলে। যখন একজন যুবক বা যুবতী কাজের সুযোগ পায় তখন সে শুধু নিজেই জীবনমান উন্নত করে না, বরং পরিবারের আর্থিক অবস্থাও শক্তিশালী করে। সুন্দর কথা বলছেন। এর ফলে দারিদ্র হ্রাস পায়, সমাজে স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ঠিক বলছেন। দ্বিতীয়ত, দক্ষ যুবশক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে। প্রযুক্তি, শিল্প, শিক্ষা এবং সেবা খাত সব ক্ষেত্রে তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবনী শক্তি ও কর্মোদ্যম অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে ডিজিটাল যুগে তরুণদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক বলছেন। আপনার এই কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, সবার জন্য এটা কাজে লাগবে।
আপনি কারণ এবং সমাধান উল্লেখ করেছেন। এখানে নবাব ভাই আরো লিখেছেন, ওইটাই আবারও পরবর্তীতে আরো দিয়েছেন উনি। শফিকুল লিখছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি। যে খাওয়া দাওয়া তো আমাদের হবেই, আসলে আমরা আমাদের যেহেতু পেট আছে আমরা তো খাবো। আর আপনি চলে আসেন, আপনি যেখানে আছেন চলে আসেন। শফিকুল আজম আরো লিখেছে যে আমাদের মন মানসিকতার বিকাশ ঘটানোর দরকার। জি, আসলে মন মানসিকতার বিকাশ ঘটানোর দরকার। আমরা আসলে মানসিক বা মানবিক দিক দিয়ে এখনো পিছিয়ে আছি। আমরা সভ্য যুগে যদিও আছি, নিজেকে সভ্য প্রমাণ করছি, আসলে কতটুকু সভ্য হতে পেরেছি, আমাদের নীতি নৈতিকতা কতটুকু উন্নত হয়েছে, সেটা একটা ভাববার দিক আছে। তা আমি পারুলাপা আরো লিখছেন দেশে আমরা ছোট কাজ করতে চাই না, কিন্তু বিদেশে গিয়ে আমরা রাজমিস্ত্রি কাজ করতে পারি। জি, খুব সুন্দর কথা বলছেন। শফিকুল আজম আরো লিখছেন প্রশিক্ষণ লোনের আগে 20,000 ইনভেস্ট করতে হয় সুদখোরদের জন্য। মুশকিল। এটা আপনার হয়তো বা বাস্তব জ্ঞান আছে এ বিষয়ে, যে কারণে এটা লিখছেন। রশিদুল আলম স্যার, উনি প্রধান শিক্ষক সরকার উচ্চ বিদ্যালয়ের স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, দেখছি ও শুনছি। জি, আপনি ভালো ভালো কমেন্ট করেন স্যার, আপনি পরামর্শ দিবেন। আমাদের অনুষ্ঠানটা আমরা হয় শুক্রবার নয়তো বা শনিবার আমরা করে থাকি। আমরা এই যে বর্তমান যে প্রেক্ষাপট নিয়েই আমরা কথা বলি, আপনি সুন্দর মতামত দেবেন। পারলে আপনি একদিন আসেন আমাদের এখানে, চা খেয়ে যাবেন এবং অতিথি হিসেবে আপনাকে আমি স্বাগত জানাবো। মুন্না লিখেছে ও ইয়াছিন আলী লিখেছে যে মাশাআল্লাহ অসাধারণ আলোচনা। যে অসাধারণ আলোচনা, ইয়াছিনকে আমি ডাকছিলাম একদিন আমাদের এখানে আসার জন্য, আসলে আমরা খুশি হব। মুন্না লিখছে যুবকদের বেকার তৈরির আরেক কারখানা কেচিনো, যুবকদের এই কেচিনো থেকে দূরে রাখতে হলে সরকার বা পরিবারের কি করা উচিত। যে এই বিষয়টি আমি জানতে চাই, যে এই যে কেচিনো জুয়া চলছে, এই কথাটা চলে এসছে আমাদের লাইভে আজকে। কমেন্ট করছে হচ্ছে মুন্না, মুন্না কেচিনোর কথা বলছে। এটা থেকে আমরা দূরে রাখার জন্য আমরা কি করতে পারি, আমাদের বড় ভাই এই প্রশ্নটার উত্তর দেবেন, আমরা এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ রমজান আলী বাবু। আর মুন্না ভাই প্রশ্ন করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু বিষয়টা ওই ঘুরে ঘুরে কিন্তু আমরা একটা জায়গাতেই গিয়ে পড়ে যাই। যে যুবকটা আজকে কেসিনে আসক্ত হয়ে গেছে, এর যদি একটা কোথাও চাকরি থাকতো, তার কর্মসংস্থান থাকতো, সে সকাল 8টায় উঠে চলে যাইতো বা 10টায় চলে যাইতো, 4টা-5টার দিকে আসতো, তার কিন্তু আর এই সময়টা ক্যাসিনোতে দেওয়ার সুযোগ থাকতো না। তার এই বাকি সময়টা সংসারে দিত, কারণ জানে সে আগামীকালকে আমার আবার ডিউটি আছে। কিন্তু সে তো অনবরত ডিউটি বাদ দিয়েই চলছে, তার তো কোনো ছুটি চলছে, ডিউটি নাই, সে করবেটা কি? এখানে তার পরিবার তাকে কতক্ষণ আটকায় রাখবে? সম্ভব না। আর প্রশাসন কতক্ষণ পাহারা দিবে? এই যে দেখলাম ওই দিনও কয়েকজনকে ধরছে, হাতিবান্ধা থেকে ধরছে, তোমার বিভিন্ন জায়গা থেকে ধরছে। কিন্তু আমি একটা ইয়াতে দেখলাম মুক্তি না কি একটা চ্যানেলে, আমাদের কাজিরহাটের একজনের নাম আমি কাজিরহাটের আছে একজন না, কাজিরহাটে হয়তো বা আরো আছে সম্ভবত, মনে হচ্ছে ওটাতে লিখছে নিউজটাতে যে আরো আছে লিডার আর কি, ডিলার। আচ্ছা, থাকতে পারে। এই যে বিষয়টা হচ্ছে তোমার, এরা কিন্তু ক্যাসিনো কেন গেছে, একটা সংখ্যা আছে তাদের টাকা অনেক আছে, তারা কিন্তু বেকার না, কোথাও না কোথাও কিছু করতেছে, তারপরেও কিন্তু টাকার লোভে আবারও এই ক্যাসিনোতে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য ক্যাসিনোতে যোগ দিয়েছে। কিন্তু এই সংখ্যাটা খুব কম। আর বাকি সংখ্যাটা যেটা তোমার ক্যাসিনোতে খেলতেছে, ওই যে লোভে, যে যদি আমার একটা কিছু অ্যামাউন্ট চলে আসে, একসময় হয়তো এটা দিয়ে আমি কিছু করে খাবো, কিন্তু ওইটা করতে গিয়ে সে একসময় আসক্ত হয়ে গিয়ে সে যেটুকু সর্বনাশ মানে হয়েছিল সেটুকু সর্বনাশ বাকিটুকু হয়ে গেছে, তার জীবন আর কিছু নাই। এখন তার মাথা কাজ করতেছে না, কোনো কিছুই ভালো লাগছে না, তার পরিবারও ভালো লাগছে না তার কাছে। আচ্ছা, এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? আমরা কিভাবে একটা যুবক যখন মাদকাসক্ত হয়ে যাচ্ছে বা এই কেচিনো জুয়ায় পড়ে যাচ্ছে, এখান থেকে কিভাবে আমরা তাকে? আমাদের এখানে একটা ওয়াইফের বড় হাতিয়ার হচ্ছে তার হাজবেন্ড। জি। আর আমাদের কিন্তু মানে হাতিয়ার হচ্ছে একটা ছেলে মানুষের বেলায়, সেটা হচ্ছে আমাদের হাতিয়ার হচ্ছে মানে টাকা। এই টাকা যখন আমার পকেটে ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু আমি টাকা ইনকামের নেশায়, ওটা ক্যাসিনো, ওটা খেললে আমার মান সম্মান চলে যাবে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মানুষ আমাকে ছোট করে দেখবে, এটা আমার মাথায় আর কাজ করবে না। এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার এই
খারাপ যে বিষয়গুলো, এই যুব সমাজ কিন্তু আসক্ত হচ্ছে এইসব কারণেই। এখানে প্রশাসনকে দোষে এই যে অনেকে লিখছে, মুন্না আবারও লিখছে, স্যার আমি দেখছি যে অনেক যুবক কেচিনোর জন্য চাকরি ছেড়ে দিয়েছে, অনেকে কাজ করে না। তোমার বেতন পায় 16,000 হচ্ছে টাকা, এরকম। বেতন পায় 16,000 টাকা। জি, যে আমি কিন্তু একটা একটা গ্রুপের কথা বলছি, একটা সংখ্যা কিন্তু আলাদা করে রাখছি। আলাদা, হ্যাঁ। সে বেতন পায় 16,000 টাকা, আর কেসিনে একদিনে লাভ করবে 26,000 টাকা। সে কেন 30 দিন কাজ করতে যাবে? জি, ও চলে আসে, চাকরির দরকার নাই, আমি ক্যাসিনো খেলি। কিন্তু এই ক্যাসিনো খেলে একদিন 26,000 পাইছে, আর 3 দিনে গেছে 1.5 লক্ষ। ওর ধান্দা দিয়ে একদিনে উঠাবো 2.5 লক্ষ। এই উঠাতে গিয়ে সে কিন্তু আর উঠাতে পারে নাই, শেষে আবারও তাকে ওই চাকরিতে গিয়েই যোগ দিতে হবে, বিকল্প রাস্তা নাই। এইখানে সর্বোপরি কথা হচ্ছে সমাজকে সচেতন হবে। আমি আমার জায়গা থেকে সচেতন হতে হবে, তোমার জায়গা থেকে তোমাকে সচেতন হতে হবে। এই যদি এদেরকে মানে এই ক্যাসিনো বা সমাজে যে খারাপ কাজগুলো সংগঠিত হচ্ছে, আমি আমার জায়গা থেকে ইয়ে হবো যে আমি আমার এরিয়াতে এইরকম কোনো কিছু হতে দিব না। তুমি তোমার জায়গা থেকে যে আমি আমার এলাকাতে আমি এটা হতে দিব না। জি। দিলীপের এরিয়া থেকে, ফজলুল মামার এরিয়া থেকে। কিন্তু আমরা যদি ওটা করতে যাই, এখানে একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমি দেখেছি যে আসলে অভিভাবকরা একটু নেতিবাচক মন্তব্য করে বসে, যে আমার ছেলে কি করবে আপনি বলার কি, এই ধরনের কিন্তু অনেক অভিভাবক চলে এসছে। হ্যাঁ, এখন মানে এখানে কেন যেন এনারা এরকম বুঝতে পারছি না, নিজের সন্তানকে হ্যান্ডেলিং করতে পারে না, আবার দেখেন কেউ যদি কিছু পরামর্শ দেয় সেটা আবার উল্টো কথা বলে, রিয়াক্ট করে। ওই যে তোমার কিছু অভিভাবক আছে, সিগারেট বাবা খাচ্ছে, সন্তানকে দিয়ে সিগারেট আনাচ্ছে, জি। এরকম কিন্তু অহরহ আছে। আছে, বাবা বিড়ি খাচ্ছে, সন্তানকে দিয়ে বিড়ি কিনে আনাচ্ছে, কিন্তু সন্তান ভবিষ্যতে কিনে আনবে সেটা কিন্তু ভাবছে না। এই বাবা এরকম বাবা যারা, তারা তো তোমার বিরোধিতা করবেই। জি, যারা বিরোধিতা করবে তাদেরকে বাদ দিয়ে দাও না কেন, প্রশাসনকে নক দাও গোপনে। কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে যে আসলে এটার থেকে যদি আসলে বাঁচাতে চাই, তাহলে আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে, কে আমাকে আলোচনা করলো সমালোচনা করলো এটা আমার দেখার সময় নেই। আমি আমার জায়গাতে, আমার এলাকায় আমি এটা হতে দিব না, দেখছেন। আর তুমি তোমার জায়গা থেকে বলো, তারপরে জি। বাকিটা প্রশাসনকে হেল্প দাও। কিন্তু প্রশাসনের উপর ছেড়ে দিলে জীবনেও প্রশাসন এই কাজটা বন্ধ করাতে পারবে না। একটা থানায় কয়জন পুলিশ থাকে ভাই? ভাই একটা বিষয় হচ্ছে, আপনার ঘরের বিষয়ে খেলতেছে, আপনার এলাকার প্রতিবেশী আপনি টের পাবেন না। জি, জি, না, অনেক এরকমও হচ্ছে। হ্যাঁ, এরকমও হচ্ছে যে আপনার পাশেই বসে আছে, আপনি টের পাচ্ছেন না, এটা আরেক বিষয়। ওইটা কিন্তু আমি ওই কথাটাই বলছি যে আমি আমার এলাকায় হতে দিব না। এটা তুমি যখন দেখলা যে আমার বাড়ির পাশে খেলছে, তুমি যদি আমাকে ইনফর্ম করো, আমি কিন্তু ঠিকই গিয়ে ধরে ফেলবো। তুমি তোমার এলাকায় হতে দিবে না, তোমার ঘরের পিছনে বসে খেলতেছে, আমি তোমাকে বললাম দিলীপ তোমার বাড়ির পিছনে খেলতেছে, তুমি ওইখানে গিয়ে হিট করো। এই জন্য সমাজকে উন্নয়ন করতে গেলে এদেরকে সমাজের করণীয় আছে, এই জায়গাটা পাশাপাশি থেকে- আমাদের, আমরা যখন হ্যাঁ। বলতে যাব তখন আমাদের আবার অনেক ধরনের রিয়াকশন হয়, শোনো, এবং আমাদের আইনের আশ্রয় নেওয়াটা আমি সবচেয়ে ভালো। শোনো, তুমি আগে চেষ্টা করো, তারপরে যেটাকে সামলাতে না পারবা সেটাকে তুমি আইনের আশ্রয় দাও না কেন। তোমার ধাক্কাই যদি সহ্য করতে না পারে, তাহলে অযথা এই যে 20টা 30টা পুলিশ একটা থানায়, 8টা 9টা ইউনিয়ন মিলিয়ে এদেরকে কেন কষ্ট করা? এদের তো আরো অনেক কাজ আছে। ভাই যারা ওই পথে, যারা ওই আসক্ত তারা তো আমাদের কথা শুনবে না। সর্বোপরি কথা হচ্ছে তোমার যে আমাদের মেন্টালিটিটা এত নিচে নেমে গেছে, জি, এত নিচে, যেটা একটু আগে পারল হয়তো বা আমার ওই ছোট বোন প্রশ্ন করছে যে দিন দিন সমাজটা নিচের দিকে যাচ্ছে। আমরা আসলে এত নিচু মনের হয়ে গেছি। প্রশাসন এখানে একটা অংশ খায়, যারা ক্যাসিনো খেলে, ঠিক আছে, আবার যারা ডিলার, আর এখানে প্রশাসন কাছে একটা অংশ খায়। এখানে আরেকটা বিষয় আছে, ওই ঘুরে ফিরে কিন্তু সমাজের দায়িত্ব সমাজকেই নিতে হয়। জি, আমি দেখাগুলো আমার এলাকায় খেলতেছে, আমাকে বললো ভাই আপনাকে এটা দেবো, আপনি কিছু বলবেন না। থানা থেকে ফোন করে বললো ভাই আপনি কিছু বললেন না, ওখানে আজকে খেলুক 2টা ঘন্টা, আমাকে বলছে। এই যে আমি ওদের হয়ে গেলাম, ওরা আরামসে কিন্তু খেলতেছে, কোনো টেনশন নাই। ওদের ভিতরে যে একটা কাজ করবে ভয় ভীতি, তার সঙ্গে কন্টাক্ট আছে, আমার সাথে কথা বলে দিল। তাই এই যে সমাজে আমরা প্রতিনিধিত্ব করতেছে, আমাদের ভিতরে যদি আমরা এটাকে সাপোর্ট মনোভাব করতেছি। সৃষ্টি হয়, তাহলে তো এই জন্যে সমাজ কিভাবে রক্ষা পাবে? সবকিছু মিলে কথা একটা যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত ভালো হতে পারবো না, দেশ জাতির মঙ্গল কামনা করব না, ততক্ষণ পর্যন্ত কোনোদিনই এই সমাজে কোনো বিষয়ে ভালো কিছু আসবে না। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা বলেছেন। এখানে সুন্দর একটা কমেন্ট করেছেন শামসুল হুদা। উনি লিখেছেন যে যুবশক্তি একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। জি,
সঠিক শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থানের সুযোগ পেলে তারাই অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে ওঠে। ঠিক বলেছেন। আর সুযোগের অভাব হলে এই বিশাল শক্তি বেকারত্ব, হতাশা ও সামাজিক অস্থিরতার বড় চ্যালেঞ্জের রূপ নেয়। তাই যুব সমাজকে বোঝা নয়, দক্ষ মানব সম্পদে পরিণত করাই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। ঠিক বলেছেন, আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন যে আমাদের এই বিশাল যে জনশক্তি আছে, যুবশক্তি আছে, সেটাকে সম্পদে পরিণত করতে হবে। আচ্ছা, তারপর পারুল আপা লিখছেন যে এত বড় মানের মানুষের সামনে আমার ছোট কমেন্ট কিছুই না। আচ্ছা, না, অনেক কিছু। আপনি একটা কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। খাদিমুল ইসলাম সুমন স্যার এনেও লিখেছেন যে চমৎকার লাইভ, চমৎকার আলোচনা, শুভকামনা সকলের জন্য। মুন্না, ধন্যবাদ স্যার। মুন্না লিখছে আমি তুষভান্ডার থেকে দেখছি, ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। চায়ের দাওয়াত দিলাম ইনশাল্লাহ। জি হ্যাঁ, ইনশাল্লাহ চা খাবো। গোলাম আজম সিয়াম লিখেছে যে স্যার মাদকাসক্ত সম্পর্কে কিছু বলেননি স্যার। যে মাদকে আসক্ত হওয়ার যে বিষয়টি, এটা নিয়ে আমরা এর আগে একটা টক শো করেছি যে আমাদের এই মাদকাসক্তি নিয়ে আমাদের এখানে আমরা চেয়ারম্যানকে ইনভাইট করেছিলাম। চেয়ারম্যান উনি ছিলেন অতিথি হিসেবে, উনি কথা বলেছেন। চেয়ারম্যান বলেছেন উনি যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু সরাসরি ধরাই দিতে পারেন না। পুলিশকে ওনারা ইনফর্ম করেন, কিন্তু পুলিশ চায় যে হাতে নাতে প্রমাণ দিয়ে ধরিয়ে দিতে, তাহলে পুলিশ কিন্তু ধরতে পারে, তাছাড়া আসলে পুলিশ ধরতে পারে না। এই জন্য মাদকাসক্ত যারা, তাদেরকে হাতে নাতে ধরতে হবে, তাহলে কিছুটা সম্ভব হবে। আব্দুল সালাম ভাই লিখেছেন ঢাকা থেকে। জি, ঢাকা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল সালাম ভাই লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের লাইভটিতে। পারুল আপা লিখছেন আমরা কি খালি মুখে বসে থাকবো? না, আপনারা খেয়ে নেন, বাড়িতে যা কিছু আছে এক গ্লাস পানি হলেও খেয়ে নেন। পারুল আপা লিখছেন সুন্দর কথা। পারুল আপা আরো লিখছেন যে আগে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ঠিক বলছেন, সমাজ ব্যবস্থার পরিবর্তন দরকার। আসলে আমাদের মানসিকতার কিছু পরিবর্তন দরকার, আমাদের যে চিন্তা চেতনার এগুলোর পরিবর্তন দরকার। আমাদের বেকার যুবক যারা আছে তাদেরকে জনশক্তিতে রূপান্তরের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমাদের সমাজ ব্যবস্থাকে আর একটু চেঞ্জ হওয়া দরকার। তাদের নিয়ে কোনো একটি সংগঠন করা দরকার। সংগঠনের মাধ্যমে তাদেরকে আরো উৎসাহ, উদ্দীপনা দিয়ে, অনুপ্রেরণা দিয়ে কিভাবে তাদেরকে জনশক্তিতে রূপান্তর করা যায়, সেই কাজগুলো আমাদের করা দরকার। আচ্ছা, এই পর্যায়ে আমি আবারও যেতে চাই। আব্দুল সালাম ভাই লিখেছেন পাওয়ার ফ্যামিলির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এসেছেন, আপনি যুক্ত থাকুন, দেখতে থাকুন আমাদের লাইভটি। আমরা 1 ঘন্টা হয়তো বা করবো। আমরা 5টার দিকে শুরু করেছি, আর অল্প সময় নিয়ে আমরা থাকবো হয়তো। আপনারা যারা দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করুন। এতক্ষণ আমাদের জমজমাট চলছিল আমাদের লাইভটি। এই মুহূর্তে লাইভটি অনেকটা ধীরগতি, ওয়াচিং কমে গেছে। আব্দুল সালাম ভাই লিখেছেন খুব সুন্দর আলোচনা চলতেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে আমরা আবারও প্রশ্নের মধ্যে চলে যেতে চাই। অনেকেই জয়েন করেছেন আবারও, যে আসলে কারিগরি শিক্ষার কথা আমরা বলতে পারি। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি এটা দিলীপ ভাইয়ের কাছে যেতে চাই যে কারিগরি শিক্ষা আর দক্ষতা উন্নয়নের জন্য এই যে বেকার সমস্যা সমাধানে বা সম্ভাবনা নতুনভাবে তৈরি করার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। দেখেন, কারিগরি শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। এখন সবাই যে চাকরি হবে এমন কোনো কথা নেই। আমাদের নিজের কর্ম করতে গেলে দক্ষতা অর্জন করতে হবে, এই জন্য কারিগরি শিক্ষা বিশেষ গুরুত্ব আছে। কারিগরি শিক্ষা যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আমাদের পথ সৃষ্টি করতে গেলে, কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে, অর্থ ইনকাম করতে গেলে, পরিবারকে শান্তিপূর্ণভাবে রক্ষা করতে গেলে অর্থের দরকার। এই জন্য কর্মসংস্থানের দরকার। কর্মসংস্থান করতে গেলে
সৃষ্টি করতে গেলে বা শিখতে গেলে, জানতে গেলে, অভিজ্ঞতা থাকতে করতে গেলে আমাদের কারিগরি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা যে বিষয় একটা আমি জানি না, সে বিষয়টা সম্পর্কে আমি নতুন কি ধারণা দেব, অতএব আমার ওই বিষয় সম্পর্কে জানতে গেলে আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, জি, পারদর্শী হতে হবে, পারদর্শী হতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষা হলো জীবনের মূল চাবিকাঠি বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান যুগে। এই কারিগরি শিক্ষা মানুষকে যেমনই কর্মপথ সৃষ্টি করার সুযোগ দেয়, তেমনি নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যময়, অর্থনীতিময়, সুশৃঙ্খল, জি, সুন্দর পরিবেশ সৃষ্টি করারও জীবনের লক্ষ্য মানে গড়ে তোলার লক্ষ্য সহায়তা করে। এটাই হলো কারিগরি শিক্ষার একটা সুফল। এই সুফল আচ্ছা, আমরা যে, আমরা অনেকে দেখতেছি যে কারিগরি শিক্ষা নিয়ে এখন বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে ওখানে আবার তারা চাকরি করে টাকা পাঠাচ্ছে, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হইলাম, কিন্তু আমরা যদি বাইরে বিদেশে কোথাও যাই, আমার একাডেমিক সার্টিফিকেট আছে, জি। আমার কোনো প্রশিক্ষণ নেই, জি, কারিগরি সম্পর্কে আমার ধারণা নেই, আমি বিদেশে যে তখন কি করবো, ওই ধরনের মনে করেন যে লেবার হিসেবে করা লাগবে। যখন আমার কারিগরি শিক্ষা থাকবে তখন আমি একটা ভালো কোম্পানি হোক, যে কোনো জায়গা ভালো পদের একটা আমি চাকরি করতে পারবো। তাহলে আমার দেখা যাচ্ছে আমার বেতন বা অন্যান্য অনেক সুবিধা আমি বেশি পাবো। তাহলে আমার পরিবারও চলতেছে ভালো, আমিও নিজেও ওকে ডেভেলপ করতে পারবো। এইটাই হচ্ছে কারিগরি শিক্ষার একটা মূল বিষয়। কারিগরি শিক্ষা ছাড়া আমাদের জীবন যেমন অসম্ভব, তেমনই কারিগরির একটা গুরুত্বপূর্ণ অবদান আছে সমাজ ব্যবস্থায়। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। এটা যদি আমাদের সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, যদি এই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, তাহলে গ্রামীণ সমাজে এত বেকার আর থাকার কথা না। জি, তখন আমরা নিজেই একটা করে কর্মসংস্থান খুলতে পারবো। তাহলে আমাদের জীবনযাত্রা মান উন্নত হবে, মানে নিজে উদ্যোক্তা হতে হবে। নিজেই উদ্যোক্তা হতে হবে। জি, এটাই আমাদের একটা তাহলে বেকার সমস্যা অনেকটা দূরে যাবে। সমস্যা থেকে আমরা মুক্ত হবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের লাইভটি দেখছেন, এখানে অনেকে লিখছেন, যেমন মুন্না আবারও লিখছেন যে একটি যুবককে স্বাবলম্বী করতে তার পরিবারের ভূমিকা অত্যন্ত প্রয়োজন। জি, অবশ্যই পরিবার পারে একটা ছেলেকে বা একটা যুবককে তার সঠিক পথে পরিচালিত করতে। বেকার যুবকের সব থেকে বড় শক্তি তার পরিবারের সাহস। অবশ্যই পরিবার যদি তার সাপোর্ট না দেয় তাহলে সে তো আসলে হতাশায় ভুগবে। আচ্ছা, তারপরে আব্দুল সালাম ভাই লিখেছেন রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এ নিয়ে কিছু আলোচনা করিবেন। যে আজকে ওই বিষয়টি আলোচনা নয়, একজন শিক্ষিকা উনি অপদস্থ হয়েছেন, সেটার কথাই হয়তো বলছেন উনি। আসলে এটা আমাদের কাম্য নয়। আমাদের সমাজ ব্যবস্থা আসলে দিন দিন অধঃপতন হচ্ছে। আমাদের কাকে কি সম্মান করতে হবে এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে আসলে নেই বললেই চলে। এখন কার ক্ষমতা কত বেশি, কার টাকার জোর কত বেশি, কে কোন দল করে, এগুলোর উপর প্রভাবটা বেশি দেখা যাচ্ছে। তো এই যে বিষয়টা, যে ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয় যে সঠিক কারণ যেহেতু আমি জানি না, এই বিষয়টা আসলে ব্যাখ্যা করতে পারবো না। তবে একজন মহিলা কেন এত ক্ষিপ্ত হলেন, আমার এই বিষয়টা প্রশ্ন থেকেই যায় যে একজন মহিলা হুট করে তো রাগ হওয়ার কথা না, তিনি একজন শিক্ষক। অবশ্যই ওখানে যে নেতা ছিলেন উনি বিএনপির একজন সহসভাপতি ওই এলাকার, ওনাকে অবশ্য বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছে সকল পদবি থেকে। তো ওই বিষয়টি আসলে দেখা দরকার যে ভিতরে আসলে কি আছে। এই বিষয়টি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আব্দুল সালাম ভাই আরো লিখছেন বাইরে থেকে শব্দ আসতেছে, যে এখনো শব্দ আসতেছে কিনা, সব জানালা বন্ধ করে দিয়েছি। মিয়াল রানা লিখেছেন আসসালামু আলাইকুম পাওয়ার ফ্যামিলি। জি, ওয়ালাইকুম আসসালাম পাওয়ার ফ্যামিলি, জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা ওটাতে আসতেছি। আমরা এখন, আপনারা পাশেই থাকুন, এখনো অনেকেই দেখতেছেন। আমরা এখন প্রশ্নের দিকে যাব। আমাদের অতিথিবৃন্দ আছেন, আমরা আরো কিছু প্রশ্ন করতে চাই।
আমাদের যে ফ্রিল্যান্সিং এর একটা বিষয় আছে, আমরা সেটাকে নিয়ে জানতে চাই। বর্তমান যুগে ফ্রিল্যান্সিং, অর্থাৎ নিজেরাই উদ্যোক্তা হয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ ইনকাম করছেন, বৈশ্বিক মুদ্রা অর্জন করছেন, আমাদের দেশের যে অর্থনীতি চালিকা শক্তি আরো বেগবান হচ্ছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কি বড় ভাই আপনি বলেন ফ্রিল্যান্সিং এর বিষয়ে। তো উপরে প্রয়োজন হবে। আচ্ছা ফজলুল ভাই, এটা নিয়ে ফজলুল ভাই বলেন। বাইরে জনশক্তি করতে মানে ফ্রিল্যান্সিং করে অনেকে কিন্তু টাকা ইনকাম করতেছে। ধন্যবাদ। ধন্যবাদ রমজানুল বাবুকে। ফ্রিল্যান্সিং করে আমাদের বেকার যুবকরা কিন্তু ঘরে বসেই অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে বর্তমানে। তো এটাও প্রশিক্ষণের প্রয়োজন আছে, কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন আছে, দক্ষতা অর্জন দরকার, কম্পিউটার প্রশিক্ষণ জানা অবশ্যই প্রয়োজন। এটা কম্পিউটার যারা বেকার যুবকরা যারা কম্পিউটার জানেন কিংবা যারা জানেন না তারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখে বিভিন্ন গ্রাফিক্স কার্যক্রম শিখে, হ্যাঁ, কম্পিউটার বিভিন্ন সফটওয়্যারের কাজ শিখে আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। গ্রাফিক্সের ফ্রিল্যান্সিংটা হচ্ছে মানে বৈদেশিক মুদ্রা কিভাবে আনা যায় বিদেশের, এটা হচ্ছে পুরোপুরি বিদেশের একটা বিভিন্ন দেশ বিভিন্ন কোম্পানি এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কাজ দিয়ে থাকে আমাদের যুব সমাজদেরকে, যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাজ দিয়ে থাকে। তো সেই কাজটা তারা ঘরে বসেই করে দেয়, মূলত এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আমি ফ্রিল্যান্সিং কাজ জানি, বিভিন্ন কম্পিউটার সফটওয়্যারের কাজ জানি। তো যদি আমি জেনে থাকি তাহলে বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন দেশের কোম্পানির সঙ্গে যোগাযোগ অনলাইনে হয়ে থাকে। অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে তারা সেই কাজগুলো দিয়ে থাকে এবং তারাই কিন্তু এটা বেকার সমস্যা, এটা অবশ্যই বেকার সমস্যার সমাধান হচ্ছে আমাদের। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কিন্তু এটা আমাদের বৈধ কোনো অবৈধ কোনো কাজ নয়। এটাও সরকার ফ্রিল্যান্সিং এর উপরও সরকার গুরুত্ব দিচ্ছে বর্তমানে। জি জি, কারণ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে সরকার কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যেও অনেক গুরুত্ব দিয়েছে। আসলে বেকার সমস্যা যেহেতু দিন দিন বেড়েই চলছে, আমরা ঘরে বসে ইনকাম করতে পারি। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের কাজ শিখে আমরা ঘরে বসে আয় করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ফজলুল হক ভাইকে, যে আসলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকেই ইনকাম করছেন। আমাদের এলাকারও অনেক ছেলে সেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করছেন। সেই সাথে ডিজিটাল কর্মসংস্থানেরও একটা সুযোগ হচ্ছে। আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে কয়েকজন ছেলে যারা আসলে ভাবছিলাম যে এরা পরবর্তীতে শিক্ষিত তারাও, কিন্তু তারা আসলে আগে থেকেই নিজে নিজে উদ্যোক্তা হয়ে ডিজিটাল কর্মসংস্থান ব্যবস্থা তারা করেছে। তারা ছোট দোকান দিয়েছে, সেখান থেকে ইনকাম করছে এবং এই যে ডিজিটাল ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার মাধ্যমে সে ইনকাম করতেছে। আচ্ছা, এ পর্যায়ে আমি যেতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কি করা যেতে পারে? বিদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাই। ধন্যবাদ প্রিয় ছোট ভাই রমজান আলী বাবু। বিদেশে কর্মসংস্থানের ব্যাপারে এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে গভর্নমেন্টকে। যে গভর্নমেন্টই যখন আসবে সেই গভর্নমেন্টকেই ভূমিকা রাখতে হবে। তার কারণ হচ্ছে তোমার এজেন্সির মাধ্যমে, যে দালালদের মাধ্যমে যারা বাইরে যাচ্ছে, সহায় সম্বল যেটুকু ছিল বিক্রি করে 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে। ওই দেশে দালাল পাঠাই দেওয়ার পরে দালালের কোনো খোঁজখবর নেই। তাকে যে কাজে সেট আপ করে দিবে সেটা সহায় সম্বল যেটুকু ছিল এটুকু কিন্তু বিক্রি করে দিয়ে গেছে। ওইখানে গিয়ে কাজ পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমি মনে করি এইখানে যদি গভর্নমেন্ট এমন একটা পদক্ষেপ নেয়, যে দেশগুলোতে জনশক্তি রপ্তানি করা হচ্ছে, যে দেশগুলোতে এইভাবে লোকজন নিচ্ছে, সেই দেশের সাথে কন্ট্রাক্ট করে সরকার নিজেই কন্ট্রাক্টটা করবে। ধরো 10,000 লোক নেবে মালয়েশিয়া, গভর্নমেন্ট নিজে কন্ট্রাক্ট করে 10,000 লোক, মানে এজেন্সি দালালের মাধ্যমে যেন কোনো লোক আর এইভাবে সর্বহারা না হয়, শেষটুকু যা ছিল সব শেষ হয়ে আর না যায়। সরকার যদি মনে করে যে আমি ওই দেশের সাথে কন্ট্রাক্ট করে 10,000 লোক নেবে, 10,000 লোককেই পাঠাবে। সরকার এইভাবে যদি নিজে কন্ট্রাক্ট করে যে কাজের জন্য মানে বলবে, সেই কাজেও দেশে গিয়ে পাবে সাথে, তাহলে কিন্তু প্রতিটা দেশে যদি মনে করো গভর্নমেন্ট অনেক লোকই তো যাচ্ছে, হাজার হাজার লোক প্রতিনিয়ত যাচ্ছে, এটা যদি গভর্নমেন্টের দায়িত্বে যায়
জি, জানালাটা মনে হয় খুলে দাও। আমাদের যদি এটা গভর্নমেন্টের এই মুহূর্তে বিদ্যুৎটা চলে গেছে। আওতায় যদি এটা যায়, গভর্নমেন্টের দায়িত্বে যদি যায়, তাহলে ওই বেকার ওইখানে গিয়ে তোমার অযথাই টাকাটা নষ্ট করে যাওয়ার সাথে সাথে সে কাজ পাবে। এবং সে পারলে একসময় ওই ছেলেটাই, ধরো আজকে 10,000 পাঠাইলো একটা দেশে, ওই 10,000 লোক আরো 10,000 লোক 2 বছর 5 বছর পরে কিন্তু নিতে পারবে। কিন্তু সেই দায়িত্বটা গভর্নমেন্টকে নিতে হবে। জি, এই দালালদের মাধ্যমে গিয়ে যখন ও 6 বছর থেকে ঘুরে বেড়াচ্ছে, আজকে টাকা পাঠাতে পারতেছে না, অনেক সময় দেখি হাই রে কান্না, আমাকে বাড়ি ফিরাই নিয়ে দাও, আমি এখানে থাকতে পারতেছি না। এই দায়িত্বটা গভর্নমেন্টকেই নেওয়া উচিত। গভর্নমেন্ট যদি এটা নেয়, বিষয়টা একটু, বাবু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, ধরো গভর্নমেন্ট মালয়েশিয়াতে 10,000 লোককে পাঠাবে, মালয়েশিয়ার সাথে কন্ট্যাক্ট করে। এই 10,000 ব্যক্তি ওইখানে ধরো 2 বছর থেকে কাজ করতেছে। সরকার যখন কন্ট্যাক্ট করে পাঠাইছে, তারা কিন্তু আর বসে নাই, তারা যাওয়া করেই কাজ পেয়ে গেছে। জি, 2 বছর যখন কাজ করার পরে তাদের কিন্তু একটা পরিচিতি ঘটে গেছে। তারাও কিন্তু চাবে যে আমি আমার ভাইকে নিয়ে আসি, আমি আমার ভাগনাকে নিয়ে আসি। এই 10,000 ব্যক্তি যদি একজন করে আবার নেয়, আরো 10,000 কিন্তু চলে গেলো ওই মালয়েশিয়াতে। এইভাবে ধোকাও খাইতে হচ্ছে না, তার সব কিছু হারানো লাগতেছে না। এটা এই জনশক্তিতে, এটা বাইরের ব্যাপারটা আমি মনে করি সরকার যদি এরকম একটা পদক্ষেপ নেয় যে দেশের সাথে যতটা কন্ট্যাক্ট হবে সরকার সেটা হ্যান্ডেলিং করবে, কিন্তু সেইখানে যেন কোনো স্বতন্ত্রীতি না থাকে। জি, আজকে যে দুর্নীতি, সেই দুর্নীতির আঁকড়া যেন ওইখানেও না যায়। যদি দুর্নীতি ওইখানেও বসে মানে একদম চাইপা ধরে, তাহলে কিন্তু এই সাধারণ মানুষের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। জি, এইখানে বেকারত্ব দূরকরণের সবচেয়ে ভূমিকা আমি মনে করি সরকারের। তার পাশাপাশি যারা প্রভাবশালী মহল আছেন, যারা ইন্ডাস্ট্রি দিচ্ছেন, তারা আরো যে জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি নাই, যে জায়গাতে যেমন ইন্ডাস্ট্রি চলবে, যে জায়গায় যে ফ্যাক্টরি চলবে, যে কর্মসংস্থান করলে ওই জায়গাটার বেকারত্ব দূর হবে, ওই জায়গাটা ওই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমি মনে করি এটা দিন দিন বেকারত্ব কমে যাবে। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। জি, আমি বাঁচবো শুধু এটা হবে না, আমি খাবো আর কেউ খাবে না, এটা হবে না। এরকম মন মানসিকতা যদি তৈরি করতে পারি আমরা, তাহলে এই সমাজ, দেশ, জাতি অবশ্যই পরিবর্তন হবে। আর যদি আমি আমার স্বার্থকে বিবেচনা করি, তাহলে শুধু আমার স্বার্থটাই হবে, এই দেশ জাতি অন্ধকারেই পড়ে মরবে। জি, এটা কিন্তু আসলে আমি একজন মানুষ হিসেবে মনে করি, এবং সারা দেশের মানুষের আমি মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমার পাশে একটা ছেলে অভাবে আছে, আমার পাশের ছেলেটা চাকরি হচ্ছে না, আমি একটা ভালো জায়গায় আছি, আমি চাইলে ওকে ওখানে সেট আপ করাই দিতে পারি। একটু কষ্ট করে হলেও একটু ওকে সেট আপ করে দেন না কেন? আপনার দুইটা কথায় যদি ওর একটা পরিবার চলে, এর জন্য আপনি ইহকাল পরকালে তো আসলে আমার মনে হয় কিছু পাবেন। আল্লাহ তো এত কৃপণ না। আসুন না আমরা সবাই মিলে এই দেশ জাতি বেকারত্ব দূরীকরণের কাজ করে যাই। যে যেখান থেকে আছে, আমার যতটুকু ক্ষমতা আছে ওই জায়গা থেকে আমি আমার ক্ষমতাটা বেকারত্বের কাজে লাগাই। সবার জায়গা থেকে এই ব্যবস্থাটা করুক। আর জনশক্তির ব্যাপারটা বাইরে পাঠানোর ব্যাপারে সরকার যদি অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি তাহলে কোনো দালালের পালায় পড়বে না। তারা এই দেশ থেকে যাবে, ওই দেশে গিয়ে কাজে যোগ দিবে। তারা 2-4 বছর পরে তারা দেখা যাবে যে আরো 10-20 হাজারকে নিয়ে নিয়েছে। এইভাবেই কিন্তু বেকারত্বটা অনেকটাই কমে আসার সম্ভাবনা আছে, যদি এই মন মানসিকতা সরকারের এবং প্রভাবশালী মহল যারা ইন্ডাস্ট্রি দিচ্ছে, তারা যদি করেন যে বেকারত্ব দূর করেই ছাড়বো, তাহলেই সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা আসলে শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবং আমাদের এখানে বিদ্যুৎও চলে গেছে। যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যুবশক্তি ও কর্মসংস্থান, অর্থনীতির চালিকা শক্তি নাকি চ্যালেঞ্জ, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং আপনারা যারা যুক্ত থেকে কমেন্ট করেছেন, ভালো ভালো পরামর্শ দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। আমাদের যুব সমাজ আমাদের শক্তিতে পরিণত করতে হবে। সেজন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমাদের সরকার এবং আমাদের সমাজ ব্যবস্থা যারা সচেতন মহল আছেন তাদেরকে সবাইকে এগিয়ে আসা দরকার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।